আখাউড়া অভিমুখে বিএনপির লং মার্চ, ভারতের চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি, সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে ছাড় নয় বললেন নেতারা। নতজান পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার, বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেবে দিল্লি, টবি ক্যাডম্যানের আশাবাদ। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টায় রাজনৈতিক দলগুলো, অভিযোগ তথ্য উপদেষ্টার। তরুণ প্রজন্মকে উপেক্ষা করে কেউ ক্ষমতায় যেতে পারবে না, হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি। 7 দিনের মধ্যে সম্পদের হিসাব দেবেন দুদক চেয়ারম্যান, কাজ করবেন রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে, বড় দুর্নীতিবাজদের ছাড় না দেওয়ার ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আধিপত্যবাদের বিরুদ্ধে লং মার্চ করেছে জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। গতকাল ঢাকা থেকে শুরু হওয়া লং মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে গিয়ে শেষ হয়। ছাত্র ও যুব নেতারা বলেছেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কাউকেই ছাড় দেওয়া হবে না। রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পাশের কোনো দেশে গণতন্ত্র থাকুক তা চায় না ভারত। রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন এম সেলিম। রাজধানী ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ভারত সীমান্ত অভিমুখে লং মার্চ। বিএনপির 3 সংগঠন, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যার আয়োজক। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে যখন এই কর্মসূচি শুরু হয়, তখন পুরো এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি। সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পিন্ডির কাছ থেকে স্বাধীনতা এনে দিল্লির কাছে দেবে না বাংলাদেশের জনগণ। নিজেরা গণতান্ত্রিক দেশ দাবি করলেও ভারত তার আশপাশের দেশে গণতন্ত্র চায় না বলেও মন্তব্য করেন তিনি। ভারত গণতান্ত্রিক দেশ, তাদের ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ, তারা এখানকার জনগণের কথাই চলুক। তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই চলুক, দিল্লির কথাই চলতে হবে। ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব? আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব? ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা সহ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে যাবার পথে কিশোরগঞ্জের ভৈরবে পথসভা হয়। পুরো পথেই নেতাকর্মীদের ছিল সরব উপস্থিতি। সামান্যতম ষড়যন্ত্র পরিলক্ষিত হয়, জাতীয়তাবাদী ছাত্রদল স্পষ্ট ভাষায় বলে যেতে চায় যে দুর্বার আন্দোলন হবে, সেই আন্দোলনকে মোকাবেলার ক্ষমতা এই বাংলাদেশে কোনো সময় কোনো শক্তি তৈরি হবে না ইনশাআল্লাহ। দেশের স্বার্থ ঐক্যবদ্ধ, জনগণের স্বার্থ ঐক্যবদ্ধ, বাংলাদেশের প্রতিটি ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি আমাদের কাছে অমূল্য সম্পদ। সুতরাং আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে ইনশাআল্লাহ মনে থাকবো। শেষ বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর মাঠে সমাবেশে সীমান্ত হত্যা বন্ধ, পানির ন্যায্য হিস্যার মতো অমীমাংসিত ইস্যুর দ্রুত সমাধান চান ছাত্র যুব নেতারা। আজকের পর থেকে ভারতের সাথে কোনো দ্বিপাক্ষিক আলোচনা হবে না। এখন থেকে তাদের সাথে আলোচনা করতে হলে বহুপাক্ষিক আলোচনা করতে হবে। বাংলাদেশ থেকে কোন ধিক্কৃত বিতাড়িত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে, আর শুধু শেখ হাসিনাকে খুশি করার জন্য বাংলাদেশের সাথে বিভিন্ন রকমের উস্কানিমূলক আচরণ করছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য ভারত বারবার বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে, বারবার ষড়যন্ত্র করেছে। প্রিয় বন্ধুরা, ভারত সীমান্তে একাধিকবার হাজার হাজার বাংলাদেশি জনগণকে, নিরহ জনগণকে গুলি করে হত্যা করেছে। আমরা অবিলম্বে ভারতের কাছে এই সীমান্ত হত্যার বন্ধ চাই।
বাংলাদেশের স্বার্থ সমুন্নত রাখতে দেশপ্রেমিক জনতার কর্মসূচি অব্যাহত রাখার কথাও জানান ছাত্র ও যুব নেতারা। বাংলাদেশের প্রশ্নে কোনো আপোষ নয়, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নেও কোনো আপোষ নয়, এমনটাই বলছেন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতারা। তারা বলছেন প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ চায় বিএনপি, তবে সে আচরণ হতে হবে সমতার ভিত্তিতে। কোনোভাবেই বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলে বারবার বলছেন ছাত্র এবং যুব নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, আখাউড়া স্থলবন্দর, ব্রাহ্মণবাড়িয়া। এদিকে আন্তর্জাতিক প্রোপাগান্ডা রোধে বিএনপির নেতাকর্মীদের কাজ করার তাগিদ দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এখন শুধু স্লোগান দেয়া রাজনীতি নয়, সাইবার জগতেও যুদ্ধ করতে হবে। যুক্তরাজ্য বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। আমরা জোর করে কিছু করা যাবে না, আইনের মধ্যে নিয়ে যেতে হবে। আমরা সেগুলো আপনার সংস্কারের জন্য, পরিবর্তনের জন্য আমরা কাজ করেছি, ইতিমধ্যে আমরা সাবমিটও করেছি। আমরা সংবিধান সংশোধনের জন্য বা পরিবর্তনের জন্য কমিশন করা হয়েছে, কমিশনের কাছে আমরা আমাদের প্রস্তাবটা দিয়েছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা একটা 31 দফা দিয়েছিলাম ফর চেঞ্জ, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন, রাষ্ট্র কাঠামোটার পরিবর্তন। কারণ আমরা দেখেছি যে এই রাষ্ট্র কাঠামোতে আপনার ওই কর্তৃত্ববাদী হওয়ার সম্ভাবনা খুব বেশি, ফ্যাসিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুতরাং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুজনের ক্ষমতা থেকে ভাগ করতে হবে। অন্তর্বর্তী সরকার ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমির বার্ড অডিটোরিয়ামে এক কর্মশালার সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, জাতীয় স্বার্থকে সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের জন্য ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে বলেও জানান। জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে উভয় পক্ষেরই কিছু বিষয় অ্যাড্রেস করা প্রয়োজন এবং আমাদের দিক থেকে বিশেষ করে গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত দেয়া এবং তিনি যেন সেখানে বসে যে বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করছেন সেটা বন্ধ করা যায়, এই কথাটি বলা হয়েছে। ভারত ফেরত না পাঠালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার করা যাবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইলে দেশটি সহযোগিতা করবে বলেও মনে করেন তিনি। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার সাথে বৈঠক শেষে এসব কথা বলেন টবি ক্যাডম্যান। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধিত অধ্যাদেশ আন্তর্জাতিক মানের হয়েছে, তবে কিছু বিষয় আরও সংশোধন করা প্রয়োজন। আন্তর্জাতিক মানদণ্ড মেনে স্বচ্ছ গ্রহণযোগ্য বিচার প্রক্রিয়ায় ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন টবি। আইনে মৃত্যুদণ্ডের বিষয়ে টবি ক্যাডম্যান বলেন, মৃত্যুদণ্ড দেওয়ার এখতিয়ার একমাত্র বিচারকের। পৃথিবীর কয়েকটি দেশের মৃত্যুদণ্ডের বিষয়ে আপত্তি আছে, তবে মৃত্যুদণ্ডের বিধান থাকবে কিনা সে সিদ্ধান্ত একমাত্র সরকারের। বিচার প্রক্রিয়া স্বচ্ছ আন্তর্জাতিক মানে করতে টবি ক্যাডম্যানকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। ভারত একটি গণতান্ত্রিক দেশ, তারা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। সেজন্যই আমার প্রত্যাশা, বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইলে ভারত সহযোগিতা করবে, আর তারা ফেরত না দিলে শেখ হাসিনার অনুপস্থিতিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার করা যাবে। বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে আন্তর্জাতিকভাবে যাতে কোনো রকম প্রশ্নের সম্মুখীন না হয় সেই ব্যাপারে আমরা তার সাহায্য গ্রহণ করছি। তিনি এটাও বলেছেন যে যেগুলো সংশোধিত হয়েছে সেগুলো খুব কাজের হয়েছে, আরও দু একটা বিষয়ে আরও অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হতে পারে। সেই ব্যাপারে আমরা সম্মিলিতভাবে প্রসিকিউশন এজেন্সির সাথে, চিফ প্রসিকিউটরের সাথে পরামর্শক্রমে আমরা আরও কিছু বিষয় প্রপোজ করব, এটা তিনি বলেছেন। দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। সচিবালয়ে তিনি এমন মন্তব্য করেন। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠিত হবে, জনগণের মধ্যে এমন প্রত্যাশা তৈরি হয়েছে। সে দল যদি সফল হয় তবে বর্তমান রাজনৈতিক দলগুলো একটি চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে। নাহিদ বলেন, রাজনৈতিক দলগুলো চাইছে না দেশের সংস্কার তাদের অধীনেই হোক।
তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। দলগুলো সংস্কারের পরিবর্তে নির্বাচনকেই বেশি প্রাধান্য দিচ্ছে। সচিবালয়ে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স প্রতিনিধি দল উপদেষ্টার সঙ্গে দেখা করেন। এ সময় চিলির সাবেক সামাজিক উন্নয়ন মন্ত্রী জর্জিও জ্যাকসন সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তরুণ প্রজন্মকে উপেক্ষা করে এবার কেউ আর ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। গতকাল ঢাকা কলেজে জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীরা বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। দাবি জানান ফ্যাসিবাদের দোষরদের বিচারের। তাইমুর রশিদ জানাচ্ছেন বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদানের স্বীকৃতি নিয়ে আলোচনা সভার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় শহীদ ও আহতদের। ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্তাক্ত সংগ্রামের স্মৃতি তুলে ধরেন শিক্ষার্থীরা। উপর থেকে আমরা দেখেছি র্যাবের যে গুলি চলছে, আতঙ্কিক গুলি চলছে র্যাবের হেলিকপ্টার থেকে। যখন আমরা আন্দোলন বেগবান করার জন্য ক্লাস পরীক্ষা বর্জন করি, তখন শিক্ষকরা, আমার ডিপার্টমেন্টের স্যাররাই বলেছিল যে বাবা সবকিছু বলে দিতে হয়, তোমরা ক্লাসে আসা লাগবে না। বক্তারা বলেন, ন্যায্যতার ভিত্তিতেই সম্পর্ক হতে হবে প্রতিবেশী দেশ ভারতের সাথে। দাদা বাবুদের এজেন্ডা যেও বাস্তবায়ন করতে চাইবেন, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। প্রত্যেকটা দেশের সাথে যেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকে, ভারতের সাথেও সেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকবে। কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, তরুণ প্রজন্মকে উপেক্ষা করে এবার আর ক্ষমতায় যেতে পারবে না কেউ। কোন শক্তি যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে মাইনাস করে দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে, ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার পর নির্বাচনের দাবি জানানো হয় আলোচনা সভায়। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বুধবার প্রথম দিনে সাংবাদিকদের প্রশ্নবাণে দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। তার বিরুদ্ধে দুদকে অবৈধ সম্পদের অভিযোগ ছিল। সেসবের খোলাখুলি জবাবও দেন আব্দুল মোমেন। রাজনৈতিক পরিচয়েরও ব্যাখ্যা দেন অকপটে। জানিয়েছেন, আগামী 7 দিনের মধ্যেই নবনিযুক্ত 2 কমিশনার সহ সম্পদের হিসাব প্রকাশ করবেন দুদক চেয়ারম্যান। আরও জানাচ্ছেন ফারুক বাবু। 42 দিন পর শূন্যতা কাটিয়ে অবশেষে যোগ দিলেন দুদকের নতুন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন ও কমিশনার আলী আকবর আজিজি। গত 30 অক্টোবর দুদকের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন আবদুল্লাহ ও 2 কমিশনার জহিরুল হক ও আসিয়া খাতুন পদত্যাগ করে আত্মগোপনে চলে গেলে অভিভাবক শূন্য হয় দুদক। নিয়োগ পাবার পরের দিন বুধবার বিকেলে দুদকে আসেন নবনিযুক্ত চেয়ারম্যান ও 1 জন কমিশনার। কর্মকর্তাদের সাথে প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের জানান দুদকের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। জনগণ ও রাষ্ট্রের চাহিদা পূরণের পাশাপাশি রাষ্ট্র লুটকারীদের ছাড় না দেওয়ার কথাও জানায় কমিশন। যেসব বিষয়ে বড় ধরনের দুর্নীতি হয়েছে, যেসব বিষয়ে রাষ্ট্র বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা এই কাজগুলি করেছেন তারা যাতে শেষ পর্যন্ত ছাড় না পান, আমরা চেষ্টা করব সেই কাজটা যাতে আমরা সঠিকভাবে, ন্যায়পরায়ণভাবে, যথাযথ তদন্তের মাধ্যমে সমাপ্ত করতে পারি, যাতে শেষ পর্যন্ত এমন না হয় যে আমরা একটি অসমাপ্ত তদন্ত কিংবা বায়াসপূর্ণ তদন্ত কিংবা কোনো রাজনৈতিক কিংবা অন্য কোনো মতাদর্শে প্রভাবিত হয়ে আমরা কাজ না করি, সেটি আমরা লক্ষ্য রাখবো। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বিমানের এমডি থাকাকালীন তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগেরও ব্যাখ্যা দেন। সেই অভিযোগগুলি দুদকে এসছে 2009 সালে। 9 থেকে 22 পর্যন্ত এর উপরে বহু তদন্ত হয়েছে। তদন্ত হয়ে 23 সালে দুদক থেকে এই অভিযোগগুলি যে প্রমাণিত হয়নি সেই প্রত্যয় দুদকই করেছে এবং এটা কিন্তু 5ই আগস্টের পরে নয়, আর অনেক আগে। আমি আশা করি আপনার প্রশ্নের জবাব দিতে পেরেছি। সেটাও যদি না হয়, আপনার যদি তারপরে কোনো সন্দেহ থাকে, অভিযোগগুলি তো আপনাদের হাতেই আছে, যদি ভাইরাল হয়ে থাকে আপনারা কেন তদন্ত করছেন না? এদিকে নতুন কমিশনার মিয়া আলী আকবর আজিজি বলেন, তদন্তের ধীরগতি কমিয়ে নতুন উদ্যমে সমাজ থেকে দুর্নীতির গলা চেপে ধরা হবে। আমাদের হাতে যেগুলো আছে অনুসন্ধান এবং তদন্ত, এইগুলো যত দ্রুত বিচারালয়ে আমরা পাঠাতে পারবো, তত দ্রুত মনে করেন
যে ইনশাল্লাহ ন্যায় বিচারের ডিসপেন্সেশনের গতি পাচ্ছে। গত সোমবার দুদক চেয়ারম্যান সহ 3 সদস্যের কমিশন নিয়োগে প্রজ্ঞাপন দেয় মন্ত্রী পরিষদ বিভাগ। তবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ বিদেশ থাকায় তিনি পরে যোগ দেবেন। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। সংবিধানে বিচার বিভাগ নিয়ে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে সংবিধান সংস্কার কমিশনের কাছে নিজের মতামত তুলে ধরেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বুধবার বিকেলে সুপ্রিম কোর্টে তার সঙ্গে সাক্ষাৎ করেন সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা। বৈঠক শেষে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াদ জানান, বিচার বিভাগের বিভিন্ন সংস্কারের বিষয়ে প্রধান বিচারপতির সাথে তারা মতবিনিময় করেছেন। কিছু জিনিস ভাবছি কমিশন হিসেবে, কমিশনের সদস্যরা আমরা তো সংবিধানের যে অংশগুলো বিচার বিভাগ সংশ্লিষ্ট সেগুলোকে বিবেচনা করছি, সেগুলোর কিছু কিছু সংস্কারের কথা তো আছে। ইতিমধ্যে প্রধান বিচারপতির পক্ষ থেকেও কিছু সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। তার বাইরে জুডিশিয়ারির যেই সংস্কারের যে কমিশন, সেই কমিশন কাজ করছে, তাদেরও প্রস্তাব আছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থা এক কঠিন সংকটে। পার্বত্য অঞ্চলে সেই সংকট আরও কঠিন। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের জন্য এক প্রশিক্ষণ কর্মসূচিতে গতকাল ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলো সমাধানযোগ্য। শিক্ষা, প্রযুক্তি, অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা। রাঙামাটিতে আয়োজিত সভায় ভার্চুয়ালি যোগ দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষা, প্রযুক্তি, অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার বিশেষ বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচাইতে উন্নত অঞ্চল হতে পারত, কিন্তু সবচেয়ে পেছনে পড়ে আছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, পার্বত্য এলাকাগুলো দুর্গম, সেজন্য যোগাযোগ করা কঠিন হয়, আর এ কারণেই সেখানে প্রযুক্তির প্রসার দরকার। নারী ফুটবল টিমে পার্বত্য জেলা থেকে আসা খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মেয়েরা ফুটবলে বিশ্বের অন্যান্য দেশের টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, পার্বত্য এলাকার তরুণদের শুধু বাংলাদেশের নাগরিক না, বিশ্ব নাগরিক হতে হবে। পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থার সংস্কার ও সঠিক পদ্ধতি প্রশিক্ষণের গুরুত্ব নিয়েও তিনি কথা বলেন। আসতে পারলে আমার খুব আনন্দ হতো। পার্বত্য জেলাগুলো দেখার আগেও দেখেছি অনেকবার, কিন্তু বহুদিন দেখা হয়নি। এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে পার্বত্য জেলাগুলোতে, সেগুলো দেখার সুযোগ পেতাম তাহলে যদি একবার আসতে পারতাম। যাই হোক, আশা করি ভবিষ্যতে এটা সুযোগ হবে। আমার লোভ হয়, কারণ এটা একটা অত্যন্ত চমৎকার একটা এলাকা। চমৎকার শুধু দৃশ্যের জন্য না, সৌন্দর্যের জন্য না, সৌন্দর্যের জন্য এটা বাংলাদেশে সবচেয়ে বড় সুন্দর এলাকা। কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে, এবং এত রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয়, সমস্যাগুলো আছে, কিন্তু সমস্যাগুলো সমাধানযোগ্য। বাংলাদেশের সংস্কার এজেন্ডাকে সমর্থনের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের সহযোগিতা অব্যাহত রাখার জোরালো প্রতিশ্রুতি দিয়েছে জাপান। নির্বাচন সহ বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে টোকিও দৃঢ় সমর্থনের কথাও প্রধান উপদেষ্টাকে জানান তিনি। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিদায়ী সাক্ষাতে জাপানের রাষ্ট্রদূত এই আশ্বাস দেন। দুই দেশের সম্পর্কের প্রশংসা করে জাপানের আরও বিনিয়োগ প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। জানান, অন্তর্বর্তী সরকার বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগে গুরুত্বপূর্ণ সংস্কার করে যাচ্ছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর একটি জাপানি কোম্পানিও সরে না যাওয়া ইতিবাচক বার্তা দেয় বলে মন্তব্য তার। জাপানের একটি সম্মেলনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান জাপানের বিদায়ী রাষ্ট্রদূত। সেখানে জাপানি বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে আমন্ত্রণ জানাতে পারবে বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যুতে টোকিওর দৃঢ় সমর্থনের কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বাংলা ভিশনের পরিচালক মোহাম্মদ আজিজুল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর টিকাটুলি জামে মসজিদে দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিলে প্রয়াত আজিজুল হকের পিতা, বাংলা ভিশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল হক সহ পরিবারের সদস্য, আত্মীয় পরিজন ছাড়াও বাংলা ভিশনের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বাংলা ভিশনের সংবাদকর্মী, কর্মকর্তা, কর্মচারী এবং এলাকাবাসী অংশ নেন। বাংলা ভিশনের সদ্য প্রয়াত পরিচালক মোহাম্মদ আজিজুল হকের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া, কোরআন তিলাওয়াত করা হয়। পরিবারের পক্ষ থেকে মরহুমের জ্যেষ্ঠ পুত্র আরিফুল হক তার বাবার জন্য সবার কাছে দোয়া চান। পরে মরহুম আজিজুল হকের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে পরিবার ও এলাকাবাসী সহ যারা অংশ নিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে মঙ্গলবার বাংলা মিশনের পরিচালক মোহাম্মদ আজিজুল হকের নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়। রবিবার দিবাগত রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। সোমবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিয়মিত একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ এসে পৌঁছায়। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণমাধ্যমের কর্ণধারা শোক জানিয়েছেন। মোহাম্মদ আজিজুল হক বাবা, মা, স্ত্রী, 2 ছেলে, 3 মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতপত্র পৌঁছে দেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এর আগে গত 21 নভেম্বর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা উদ্যোক্তারা। বুধবার রাতে রাজধানীর গুলশানে হুয়াওয়ের দক্ষিণ এশিয়া সদর দপ্তর উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় ফাইন্যান্সিয়াল টেকনোলজি, ফিনটেক খাতে ইন্ডাস্ট্রি এবং একাডেমি সহযোগিতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একাত্মতা প্রকাশ করে হুয়াওয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ খাতে গবেষণায় যথাযথ প্রযুক্তিগত সহায়তা পেলে উভয় পক্ষই লাভবান হবে। অনুষ্ঠানে অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের মতো আকর্ষণীয় ব্যবসায়িক জোনে এবং তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ করলে লাভবান হবে চীন। আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন দেশটির শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি। তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার আত্মঘাতী হামলাকারী শরণার্থী বিষয়ক মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে মন্ত্রী খলিলুর রহমান হাক্কানির কার্যালয়ের সামনে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে মন্ত্রী সহ তার কয়েকজন সহকর্মী নিহত হন। 3 বছর আগে তালেবান ক্ষমতায় যাওয়ার পর আফগানিস্তানে এটি সবচেয়ে ভয়াবহ বোমা হামলা। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি ছিলেন হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানির ভাই। মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা খলিলুর রহমান হাক্কানি কখনোই স্বয়ংক্রিয় অস্ত্র ছাড়া বের হতেন না। তালেবানের 2 দশক ব্যাপী বিদ্রোহের সবচেয়ে সহিংস আক্রমণগুলোর জন্য দায়ী এই নেটওয়ার্ক। ফুটবল প্রসঙ্গ। অনিয়মের কারণে 29টি জেলা ফুটবল কমিটি ভেঙে দিয়েছে বাফুফে। জাতীয় দলের কোচ হাভিয়ার কাবরেরার চুক্তি নবায়ন হবে কি হবে না সেই সিদ্ধান্ত আগামী 7 দিনের মধ্যে। বাফুফে নির্বাহী কমিটির সভা শেষে আরও জানানো হয়, বাড়ানো হয়েছে রেফারিদের সম্মানী। মানিক মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটির সভায় জেলা ফুটবল সংস্থা, ডিএফের কার্যক্রম, রেফারিদের বিভিন্ন দাবি, চ্যাম্পিয়ন্স লিগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ফুটবলের সংস্কার ও কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে রেফারিদের মানোন্নয়ন ও সম্মানী বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয় সভায়। 8টি বিভাগে একই সাথে ফুটবলকে মাঠে রাখতে চান বাফুফের সভাপতি তাবিদ আওয়াল, কিন্তু জেলা ফুটবল সংস্থাগুলোর অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তাই বাফুফে ডিএফএ মনিটরিং কমিটির তদন্তে 29টি জেলার ফুটবল কমিটি বিলুপ্তির প্রস্তাব পাশ হয় সভায়। ফুটবল রেফারিজ একাডেমি গঠন করা হবে। এই কমিটি কোনো কাউন্সিলরশিপ ঠিক করে নাই, কাউন্সিলরশিপ করেছে বিগত কমিটি। আমাদের প্রেসিডেন্টের একই কথা, ফুটবল জেলায় জেলায় চালাতে হবে। 35টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের তদন্তের প্রেক্ষিতে 29টি জেলার ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বাকি যেগুলো আছে সেগুলো পরবর্তীতে আবার দেখা হবে। এই 29টা জেলা কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চলমান প্রিমিয়ার লিগের মাঠগুলোর দুরবস্থা। 2025 সালের ফুটবল ক্যালেন্ডার প্রণয়ন করার কথা বাফুফের। জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ার কাবরেরা ও নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের চুক্তির মেয়াদ শেষ হবে 31 ডিসেম্বর। কিন্তু 3 ঘন্টার বেশি সময়ের সভায় এসব বিষয়ে কোনো পদক্ষেপ ও সিদ্ধান্ত আসেনি। আমরা 7 দিনের মধ্যে আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদেরকে নিয়ে আবার বসবেন, বসে এই ব্যাপারটায় উনি সিদ্ধান্ত নেবেন। গ্রাউন্ডস কমিটি উইদিন 7 ডে নাকি 7 ডে, 7 দিনের মধ্যে আমাদের গ্রাউন্ডস কমিটি হবে। 4টা কমিটি 7 দিনের মধ্যে কমপ্লিট করা হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তারুণের উৎসব করছে।
সেই উৎসবে সামিল হতে অনূর্ধ্ব-15 জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা বাফুফের। ফেডারেশনের 2 সহ-সভাপতি ফাহাদ করিম ও শাহরিয়ার জাহিদের উদ্যোগে নির্বাহী কমিটির পরবর্তী 2 সভা হবে চট্টগ্রাম ও যশোরে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন 7 সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আখাউড়া অভিমুখে বিএনপির লং মার্চ, ভারতের চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি, সার্বভৌমত্ব প্রশ্নে কাউকেই ছাড় নয় বললেন নেতারা। নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার, বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেবে দিল্লির টবি ক্যাডম্যানের আশাবাদ। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টায় রাজনৈতিক দলগুলো, অভিযোগ তথ্য উপদেষ্টার। তরুণ প্রজন্মকে উপেক্ষা করে কেউ ক্ষমতায় যেতে পারবে না, হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি। 7 দিনের মধ্যে সম্পদের হিসাব দেবেন দুদক চেয়ারম্যান, কাজ করবেন রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে, বড় দুর্নীতিবাজদের ছাড় না দেওয়ার ঘোষণা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায় 9টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাদেশের নিউজ। সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাদেশের নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ।